আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লেট নাইট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়ুন আহমেদ। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যৌন কেলেঙ্কারিতে জেরবার মোদি ও বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতার বিরোধী বক্তব্যে জামায়াতের উদ্বেগ। সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার, জানালেন ডেপুটি স্পিকার। মার্চের 28 দিনে রেমিট্যান্সের নতুন রেকর্ড। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহত 6। আল আরবি টিভির তেহরান কার্যালয়ে ইসরায়েলি হামলা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিজেপি নেতাদের ও নরেন্দ্র মোদীর যৌন কেলেঙ্কারি নিয়ে জ্যোতিষী অশোক খারাট, সুব্রহ্মণ্যন স্বামী ও মোদীর জীবনীকার মধুপূর্ণিমা কিশোর মুখ খোলার পর ভারতীয় রাজনীতিতে প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক নারী নেত্রী ও বিভিন্ন মহল থেকে বিজেপি নেতাদের যৌন কেলেঙ্কারির নানা খবর প্রকাশিত হতে শুরু করেছে, কিন্তু ভারতীয় মূল গণমাধ্যমে এর সামান্যই প্রকাশিত হচ্ছে। এ নিয়েও সমালোচনা হচ্ছে বিজেপির বিরোধী মহল থেকে। কংগ্রেস নেতারা মুখ খুলে বলেছেন, আজ যদি কংগ্রেসের কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের সমালোচনা হতো তাহলে গণমাধ্যম ও বিজেপি বিষয়টি নিয়ে ভারত জুড়ে শোরগোল ফেলে দিত। এই চাপানো উত্তরের মধ্যে নতুন করে ভাইরাল হয়েছে সীমা গোবিন্দ নামে এক স্কুল শিক্ষিকা ও মহিলা নেত্রীর ভিডিও। তিনি বলেছেন, নারীদের রাজনীতিতে আসলে 90% পথই রাজনীতিবিদদের সজ্জার মধ্য দিয়ে যায়। এটা একেবারে সত্যি। তার দাবি, রাজনীতিতে মহিলাদের রাজনীতিবিদদের শয্যাসঙ্গী হতে হয়। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সীমা গোবিন্দ বলেন, যখন আমি স্কুল বা কলেজের শিক্ষিকা ছিলাম তখন একটি অনুষ্ঠানে একজন মন্ত্রী উপস্থিত ছিলেন। আমি একটি বক্তৃতা দিই, যার পরে মন্ত্রী আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন এবং বলেন যে তিনি আমাকে রাজনীতিতে আনতে চান। তিনি আমাকে রাজনীতিতে প্রবেশ করতে সাহায্য করেছিলেন। মাত্র 1 বছর টিকেছিলাম, তবে অভ্যন্তরীণ পরিস্থিতি আমাকে বের করে দেয়। 1 বছরের মধ্যে আমার সাথে দেখা হওয়া সমস্ত নেতাদের মধ্যে একটি অসাধারণ বিষয় ছিল, আমাকে টাকা দাও। এ সময় তিনি বলেন, আমি দেখেছি বিজেপিতে 90% মহিলা রাজনীতিবিদের উপরে ওঠার একটাই রাস্তা। 10% যাদের বিশাল রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা বিপুল জনপ্রিয়তা আছে তাদের কথা ভিন্ন। সর্বত্র একই কথা, গিভ অ্যান্ড টেক। তিনি বলেন, মহিলা পার্টি অফিসে একবার 2 মহিলার আলাপ আলোচনা শুনেছিলাম, যাদের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং অন্যজনকে দেওয়া হয়নি। যাকে দেওয়া হয়নি তিনি বলছিলেন, আমি কাপড় খোলা থেকে সবকিছু দিয়েছি, তবুও পেলাম না, আর কি দেব। সর্বত্র একই দাবি, যত বড় ধর্ম অধিকারী তত বড় ব্যভিচারী। এমন পরিস্থিতি দেখে 1 বছর পর রাজনীতি ছেড়ে দিয়েছি। নিজের 1 বছরের অভিজ্ঞতা বর্ণনা করে সীমা গোবিন্দ আরো বলেন, তার কলেজের কাজের জন্য প্রাক্তন গভর্নর কল্যাণ সিং এর সাথে একবার দেখা করতে হয়েছিল। বিজেপি নেতা কল্যাণ সিং সরাসরি তাকে গিভ অ্যান্ড টেক প্রস্তাব দেন, যা সীমা গোবিন্দ সরাসরি প্রত্যাখ্যান করেন। ফলস্বরূপ কাজটি সম্পন্ন হয় না এবং সীমা গোবিন্দকে তার কলেজ বন্ধ করে দিতে হয়। দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র, তার কাছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের একটি সিডি ছিল, যা দিল্লি বিধানসভায় বাজানো হয়েছিল। এই সিডিটি 2015 সালে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল, কিন্তু এর তদন্ত 10 বছর ধরে আটকে রাখা হয়েছে। কপিল মিশ্র দিল্লি বিধানসভায় অন রেকর্ড রাখার জন্য হলফনামা হিসেবে জানান যে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি সরকারি গাড়িতে করে একটি মেয়েকে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিয়ে যেতেন, তাকে পাশের ঘরে রাখতেন এবং এরপর কি হতো এই সবকিছুই ওই সিডিতে রয়েছে। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করার বক্তব্যে উস্কানিমূলক উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ, নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই নিন্দা জানান। তিনি বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার উস্কানিমূলক মন্তব্য করেছেন। আমরা তার বাংলাদেশের অখণ্ডতা বিরোধী এবং উগ্র ও অগ্রহণযোগ্য মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জানাচ্ছি। সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে আগামী 31 মার্চ মঙ্গলবার সংসদে আলোচনা হবে। ওই দিনে দিনের শেষ কার্যসূচি হিসেবে বিষয়টির ওপর 2 ঘন্টার আলোচনা হবে। রোববার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদকে সিদ্ধান্ত জানান। এর আগে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সংসদের কার্যপ্রণালী বিধির 62 বিধিতে বিষয়টির মুলতবি প্রস্তাব তোলেন।
পরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে আলোচনায় সম্মতির কথা জানান। তবে তিনি তার আগে বর্তমান সংবিধান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025, মদিনা সনদ সহ কিছু ডকুমেন্ট সংসদ সদস্যের সরবরাহ করতে স্পিকারকে অনুরোধ করেন। ডেপুটি স্পিকার সিদ্ধান্ত দেওয়ার আগে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ মুলতবি প্রস্তাবের বিধি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রস্তাবটি 62 বিধি অনুযায়ী হয়নি। এটাকে যেভাবে তোলা হয়েছে তা 68 বিধির সংশ্লিষ্ট। ওই বিধিতে মাত্র আধ ঘন্টা আলোচনার সুযোগ রয়েছে। 62 বিধিতে আলোচনা করতে হলে প্রস্তাবটি সংশোধন করতে হবে। এ সময় তিনি প্রস্তাবটি সংশোধন করবেন কিনা বিরোধী দলীয় নেতাকে প্রশ্ন রাখেন। এছাড়া আইন সংশোধনের প্রয়োজন পড়ে এমন কোনো বিষয় মুলতবির প্রস্তাবে আলোচনা করা যায় না বলে 63 বিধির বিধান তুলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ডেপুটি স্পিকার আগামী 31 মার্চ বিষয়টির উপর 2 ঘন্টা আলোচনা হবে বলে সিদ্ধান্ত দেন। ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত দেওয়ার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আবারও ফ্লোর চাইলে তিনি তাতে সাড়া দেননি। ডেপুটি স্পিকার জানান তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এরপরও সালাউদ্দিন আহমদ বেশ কিছুক্ষণ সংসদে দাঁড়িয়ে থাকেন। তবে স্পিকার তাকে কোনো সময় না দিয়ে দিনের অন্য কার্যসূচিতে চলে যান। মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার মধ্যেও দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে নতুন ইতিহাস করেছে। চলতি মার্চের প্রথম 28 দিনে দেশে প্রবাসীরা 333 কোটি 20 লাখ ডলার বা 3.33 বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ। এর আগে গত বছরের মার্চে একক মাসে সর্বোচ্চ 329 কোটি 63 লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংকাররা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য আমাদের প্রবাসী আয়ের প্রধান উৎস। যুদ্ধের কারণে এসব দেশে বসবাসরত বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন, ফলে কেউ কেউ জমানো অর্থ দেশে পাঠিয়ে থাকতে পারেন। আবার প্রবাসীরা রমজান ও ঈদকে কেন্দ্র করে পরিবারের খরচ মেটাতে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। এসব কারণে প্রবাসী আয় বাড়ছে। রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে বলেছে, ইরানের ওসমাভান্দান গ্রামের একটি আবাসিক এলাকায় মার্কিন ইসরায়েলি হামলায় 6 জন নিহত হয়েছেন। হামলায় ঘটনাস্থলেই 2 জন নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরো 4 জনের মৃত্যু হয়। এই হামলায় 5টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, 22টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি টেলিভিশন চ্যানেলের তেহরান কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ লেট নাইট নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।